চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শোয়েব আল সাইফের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আড্ডাটা শুরু করে একটা গান দিয়েই বরং। সেমি ক্লাসিক্যাল ঘরানার গান করি, আধুনিক গান করি। আমি যে গানটি করব ওস্তাদ নিয়াজ মাহমুদ স্যারের জনপ্রিয় একটি গান, আজ এই বৃষ্টির কান্না দেখে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ। আ আ বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ। বাহ, চমৎকার। হয় না যে সকালবেলা কিছু স্নিগ্ধ গান থাকে যেগুলো শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, ঠিক তেমনই একটি গান, এবং আপনি আপনার গায়কীও দুর্দান্ত। যদি একটু গানের প্রসঙ্গেই আসি, আপনার সাম্প্রতিক যে গানটি এসেছে উড়ালো হাওয়া, যখন আমি ক্লাস 9-এ পড়ি, ইট ওয়াজ 2010। তো তখন হচ্ছে আমি এই গানটা লিখেছিলাম। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমার এক্সাম হলের, আমার এক্সাম যখন শেষ হয়েছে, আমার এক্সট্রা টাইম ছিল, তখন বৃষ্টি হচ্ছিল, ওই টাইমটাতে আমার হঠাৎ মাথায় কিছু লাইন আসে, তো তখনই হচ্ছে গানটা লেখা হয়েছে। তারপরে গানটাতে সুর বসে হচ্ছে 2016-এ, এবং পরবর্তীতে এই গানটা নিয়ে কাজ করা হয় রিসেন্টলি 2024-এ গানটা নিয়ে কাজ করা হয়, এবং গানটা রিলিজ হয়েছে 2025-এ ফেব্রুয়ারিতে। দর্শকরা তো ভীষণ ভালোবাসছে গানটা, আমি যতদূর দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে যখন সেই ক্লাস, মানে হয় না স্কুল জীবনে তো অনেকেই অনেক খাতার পেছনে কবিতা লেখা হয়, গান লেখা হয়, অনেক কিছু, সেগুলো কিন্তু আসলে পরে আর খুঁজেও পাওয়া যায় না, হারিয়েই যায়। তো আপনি সেই গানটাকে যে যত্ন করে রেখেছেন, এবং এত বছর পরে এসে যখন আপনি একজন পরিপক্ক সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, তারপরে সেই গানটিকে আপনি আবার নিজের একটা সুন্দর করে গুছিয়ে আবার প্রকাশ করলেন, এটা কিন্তু একটা ভীষণ একটা অন্যরকম ব্যাপার। তো এটা কি শুধু এই একটা গানই ছিল, নাকি তখনকার সময়ের লেখা আরো অনেক গানও আছে আপনার কাছে? না, আমি হচ্ছে ছোটবেলা থেকেই, মানে আমি আমার হাতে করি হচ্ছে গানের ওস্তাদ হচ্ছে তাজউদ্দিন স্যার, তো ওনার কাছে আমার চট্টগ্রামে প্রথম শুরু হাতে করি। তো উনি বেসিক্যালি তখন থেকেই আমার একটু লেখালেখির অভ্যাস ছিল, গান লিখতাম, কবিতা লিখতাম। তো ওইখান থেকেই গানগুলা আসলে মানে লেখা হতো, এবং মাঝে মধ্যে সুর বসাতাম, দেখতাম যে এই গানের সাথে এই সুরটা কেমন যাচ্ছে, এইভাবে আর কি। তবে আমার কাছে আমার প্রত্যেকটা গান হচ্ছে একটা সন্তানের মতো, প্রত্যেকটা গান। সো সন্তানকে তো যত্ন করতেই হয়। অর্থাৎ আপনি একই সাথে একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি গীতিকার এবং সুরকার হিসেবে দুটোতেই আপনি মোটামুটি চেষ্টা করছেন একটু কাজ করার। তো আপনার লেখা গান যেমন গেয়েছে, সুর করা গানও তো শিল্পীরা গেয়েছেন আমি যতদূর জানি, একটু সেই সম্পর্কে একটু শুনি। প্রথম সুর করা গান হচ্ছে যে যিনি গেয়েছেন
খুবই হচ্ছে স্বনামধন্য একজন শিল্পী, সঙ্গীত শিল্পী। উনি মূলত নজরুল শিল্পী। সো উনি আমার এই গানটি হচ্ছে কম্পোজিশন করেছে বিনোদ রয়, আর হচ্ছে গানটি রেকর্ডিং হয়েছে কলকাতাতে। আচ্ছা। তো গানটির সুর করেছিলাম, এখানে একটা মজার একটা স্টোরি আছে। তো আমার ওই দিদির সাথে আমার পরিচয়। তো দিদি আমাকে বলে যে শোয়েব, তোমার সুরে বা তোমার লেখা একটা গান করতে চাই। আমি বললাম যে দিদি, আমার সুরে আপনি গান করবেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এরপরে উনি আমাকে ওনার হচ্ছে একটা লিরিক্স আমাকে দিয়েছিলেন। তারপরে সেই লিরিক্সটায় আমি যখন সুর বসালাম এবং উনি যখন সুরটা শুনলো, মানে উনি ভাবছিল যে আমার কল্পনাতে এইরকম একটা সুরই ভাসছিল। জাস্ট আমার মানে এটাই ছিল আমার মানে গানের সাথে এই সুরের একটা মানে সম্পর্ক। তো সেই সম্পর্কটা আমি স্থাপন করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। নিজের গানগুলোর সুর এখন থেকে নিজেই করার চেষ্টা করবেন বেশি। আমার একটা লিরিক্সে হয়তো কেউ হচ্ছে একটা সুর করলেন যেটা হচ্ছে আমার সুরের চেয়ে বা আমি যেটা চাচ্ছিলাম সেটা তিনি আমাকে ফুলফিল করছেন। সো সেক্ষেত্রে আমি সুর নিব অবশ্যই। আরো আড্ডা দেব, এবারে একটা গান শুনে ফেলি। বাংলাদেশের খুব জনপ্রিয় একজন শুধু সঙ্গীত শিল্পী না, তিনি একজন চিত্রনায়ক ছিলেন। জাফর ইকবাল স্যারের একটি জনপ্রিয় গান সুখে থাক। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। তুমি আজ দুলছ সুখের দোলায়, আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না, হারানোর যন্ত্রণা কি দারুণ বলবো না। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। থ্যাংক ইউ। এই এত এত কঠিন গানগুলোকে যে বেছে নেন, মানে কতটা চর্চা করা হয় বাসায়? গান এমন একটা জায়গা, এটা একটা সাগর, যেটা হচ্ছে শুরু আছে বাট শেষটা কোথায় কেউই জানে না। সো যেহেতু শেষটা আমরা জানি না, সো আমাদের চেষ্টা করে যেতে হবে আর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। মানে আমি যেটা করি এবং আমি আমার যারা সিনিয়র আছেন তাদের সাজেশন নিই সবসময় যে কোনটা করলে ভালো হয়, কোন প্র্যাকটিসটা করলে, কোন রাগটা নিয়ে প্র্যাকটিস করলে আমার ভোকালের জন্য ভালো হবে এবং আমি আরও বেটার গাইতে পারবো। সো এইসব নিয়ে আসলে প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন যে চট্টগ্রামে প্রথম একজন গুরুজির কাছে আপনার হাতে খড়ি, তারপর সঙ্গীত যাত্রাটা আসলে কিভাবে এগিয়ে গেল এবং আর কোন কোন গুরুদের সান্নিধ্য আপনি পেয়েছেন? ঢাকা যখন আসি, মানে 2013 সালে বাংলাদেশে আইডল, এটা ফার্স্ট এবং এটাই প্রথম ছিল, এরপর আর হয়নি। এই
কম্পিটিশনটা। তো এই রিয়েলিটি শোতে মাত্র 25 জন প্রতিযোগী ওখানে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, মূল পর্বে আসে হ্যাঁ, মূল পর্বে আসে 25 জন। আচ্ছা, তো এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ওখানকার আমাদের বিচারক যিনি ছিলেন, তো আমাদেরকে বললেন যে তোমরা এখানে যারা টিকেছো, তোমরা এখানেই কিন্তু হচ্ছে ফাইনাল জিতে গিয়েছো, চ্যাম্পিয়ন। এক একজন, আমি এখানে 25 জনকে চ্যাম্পিয়ন দেখছি, কারণ 4500 প্রতিযোগীর মধ্যে মানে লড়াই করে 25 জনের মধ্যে আসা, এটা খুবই মানে অনেক বড় ব্যাপার এবং অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। তো যখন আমি এটা টিকি, আমার মানে আমার বিশ্বাস হচ্ছিল না এবং আমার ভিতরে খুব ভালো লাগা কাজ করেছে। আর সবচেয়ে বেশি কাজ করেছে অনুপ্রেরণা। অনেকের ক্ষেত্রে যেটা হয়, রিয়েলিটি শোতে আসার পর সঙ্গীত নেওয়ার যাত্রাটা এগোনো হয় না, তবে আপনার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। সেখান থেকে মাত্র যাত্রা শুরু এবং তারপর এভাবে এগিয়ে চলেছেন নিজের গতিতে। তো সেই গতি অব্যাহত থাকুক, আরও অনেক অনেক চমৎকার সব গান আমরা আপনার কাছ থেকে পাবো, সেই প্রত্যাশা সবসময়ই থাকবে। আমরা একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব। তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়া ব্যক্তিত্ব যোগী বেরার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কোথায় যেতে চান সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু বিপদ, আপনি তাহলে কোথাওই যেতে পারবেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি আমার মৌলিক গানটি করছি, উড়ালো হাওয়া। তোর ছবি ভোরের ওই রবি, মন যে করে বেসামাল, আনমনে গানেরই সুরে কাগজে পড়া সে ভাজ, তোর ওই কপালে মনের আড়ালে চুমু এঁকেছি, রাতের জোনাকি রঙিন আলোতে এসে সেজেছে, এমন কি যে চায় খুঁজে না পায়, মন কি চায় এ সময়, উড়ালো হাওয়া যে, উড়ালো হাওয়া যে, উড়ালো হাওয়া যে, উড়ালো হাওয়া যে, আহা হা 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 আহা হা হা।